attention. That's what they did to that Cape Viral as well. Hello. Come on. Check করে না তোমার? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমত আমি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রচন্ড গিল্টি, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে। এবং পরবর্তীতে আবার যারা অডিয়েন্স আছেন, যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, যাদের জন্য আজকে আমি বর্ষা, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। জীবনে চলার পথে মানুষ মাত্র ভুল হয়, সেই ভুলটাকে সংশোধন করে আমাকে বাঁচার সুযোগ করে দেবেন। আমি অনেক বড় একটা চক্রের চক্রান্তে পড়েছি, অনেক বড় একটা চক্রের চক্রান্তে পড়েছি। যেই চক্রান্তটা আমার মতো মেয়ে, যে কিনা সবসময় চেষ্টা করেছি বড় বড় অ্যাটেম্প থেকে মানুষকে রক্ষা করার, আইডল ছিলাম আমি। আজকে আমি হয়েছি ধিক্কার পাত্র, কারণ কিছু চক্রের চক্রান্ত। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমার দুটো সন্তান এবং আমার পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য আপনারা প্লিজ আর ট্রোল ধিক্কার করেন না আমাকে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় বেঁচে থাকার বর্ষা ছিলাম। সেখান থেকে সবার ধিক্কার পেতে পেতে আমি আমাকে আর কন্ট্রোল করতে পারি নাই। সেদিন রাতের ঘটনার জন্য পুরো বিশ্বের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার স্রষ্টা, যার সৃষ্টি আমি, আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আমি সত্য নিয়ে বেঁচে থাকা মানুষ এবং আমার অপরাধ আমি সবসময় স্বীকার করার মানুষ। একটা মানুষ যে কিনা আমার বন্ধুত্ব, যখন রাসেল মিয়ার সঙ্গে আমার বিয়ে হয়, বিয়ের পরবর্তীতে তার সাথে আমার ঝামেলা, আমাকে মারধর করে, এটার জন্য আমি আইনি প্রক্রিয়ায় যাই। আপনারা সবাই দেখেছেন, আপনারা অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। সেই সময় সেই হলুদ সাংবাদিক আমার বাসায় আসেন এবং পরবর্তীতে প্লিজ আপনারা এটাকে স্ক্রিন রেকর্ড করে রাখবেন, কারণ আমার পেজটা সাসপেন্ড করে দিচ্ছে সবাই। আমি অনেক কষ্টে পেজটাকে আনছি, আমি জানি না আমার পেজটা থাকবে কিনা, বাঁচবো কিনা, কিন্তু আমার ভুলগুলো আমি সবার কাছে স্বীকার করে পৃথিবী থেকে যেতে চাই। এবং আপনারা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি তো আপনাদের সেই আপু, যে আপুর কথা শুনে আপনারা সব সময় ইন্সপায়ার হতেন। আমি বিয়ে করি নাই, বিশ্বাস করেন, আমি বিয়ে করি নাই। আমি একটা চক্রান্তের শিকার। যেই লোকটা আমাকে বউ হিসেবে দাবি করছে, যেই লোকটা আমার মানহানি করছে, আমার সম্মানহানি করছে, সেই লোকটা নিজের ভিউ, আপনারা একটু খেয়াল করে দেখেন সেই লোকটা আসলে কি করছে। এখন আসেন আসল ঘটনায়। সে আমার বন্ধু ওই সময়টা, যখন আমি খুব ট্রমাটাইজ ছিলাম, মামলার হ্যান্ডেল করার মতো কেউ ছিল না, বিকজ আমার বড় ভাই নাই, আমার কেউ নাই। তখন সে নিজে থেকে এসে আমাকে ইউটিউবারদের সহযোগিতা, অনেক কিছু আমার জন্য করে। এবং আমার বাসায় তার যাতায়াতও ছিল। সে অ্যাজ এ ফ্রেন্ড আমাকে মেন্টালি সাপোর্ট দেয়, অ্যান্ড দেন আমার টেক কেয়ার করা, আমার ব্যাগ ক্যারি করা,
বন্ধু হিসেবে, আমি বলছি না যে সে আমার কেয়ারটেকার বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, কিন্তু বন্ধু হিসেবে সে যথেষ্ট আমাকে কেয়ার করে। কিন্তু আমি জানতাম না সেই বন্ধুত্বের পেছনে আসলে কি লুকায় আছে, জানতাম না। সে সেই শুরু থেকে সমস্ত কিছু রেকর্ড করত, এবং আমার ভাই, আমার শ্রদ্ধার, আমার ভালোবাসার, আমার সম্মানের আমার ভাইকে দিয়ে, আমার ভাইকে নিয়ে সে আমাকে নিয়ে একটা নিউজ করে। সেই নিউজটা হচ্ছে রিমুভ করার জন্য, এটা আমি কোর্টে ইতোমধ্যে সাবমিশন দিয়েছি, আমি আইনের প্রক্রিয়ায় গিয়েছি, আইন বলবে কথা, আমি না। সেখানে আমার ভাইকে নিয়ে, আমাকে নিয়ে জড়িত করে সে একটা নিউজ করেছে। সেই নিউজটা সে ডিলিট করার জন্য আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছে। যে সাংবাদিক একটা মানুষকে ব্ল্যাকমেল করে চলে, সেই সাংবাদিককে আসলে সাংবাদিক বলবো না হলুদ সাংবাদিক বলবো, এই দায়িত্ব ছুড়ে দিলাম আপনাদের কাছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মেনে নিচ্ছি। আমি আমার মেয়ে এবং আমি আমার ছেলের কাছে, আমার ছেলে তো এখনো কথা ওইভাবে বলতে পারে না, আমি আমার মেয়ের কাছে, আমার মেয়ে বলে তুমি আমার জন্য বেস্ট, বলবা কিছু? ওকে। সো আমার মেয়ে সবসময় বলে যে তুমি আমার কাছে পৃথিবীর সেরা মা। তো আমার মা বলে তুই আমার কাছে আমার সেরা সন্তান। আপনারা আমাকে দেখেন দূর থেকে, কিন্তু কাছে থেকে আপনারা আমাকে চেনেন না। যেই চক্রটা চক্রান্ত করছে, ইভেন তো আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ করার জন্য এমন ভাবে প্রক্রিয়াটা চালিয়েছে যে রাসেল মিয়ার সাথে যখন আমার তুমুল তুঙ্গে ঝামেলা, হ্যাঁ রাসেল মিয়া অপরাধ করেছে, সে অপরাধের জন্য তার 17 দিন জেল খেটেছে, সেটা তদন্ত রিপোর্ট এসেছে, সেটার চার্জশিট ইতোমধ্যে চলে গেছে ট্রাইব্যুনালে, সেটা আইন দেখবে, আমি না। কিন্তু এই সেই হলুদ সাংবাদিক যে কিনা শিবিরের এক নেতাকে ভাড়া করে এই রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা করে। হ্যাঁ, এবং শুধু এইটাই না, সে বাংলাদেশের প্রত্যেকটা তারকার ক্ষতি করতে চায় অল দ্য টাইম। বাংলাদেশের এমনও সুপারস্টার আছে যার হাতে সে প্রচন্ড মার খাইছে। কেন খাইছে জানেন? কারণ তার ব্যবহার। সে রাতে ঘুমাইতাম, সকাল উঠে দেখতাম যে সে আমাকে না একটা পোস্ট করে ফেলছে। কেমন পোস্ট? বর্ষা চৌধুরী তো আমারে এখন ভুলে গেছে, ও তো এখন খুব অফ করে দাও, হ্যাঁ সে তো এখন খুব বিজি, এই ধরনের কথাবার্তা বলে, মানে পোস্ট। আমি আমার ভালোবাসার, আমার শ্রদ্ধার, আমার সম্মানের, আমি যেহেতু নিজেও জার্নালিজম করেছি আলহামদুলিল্লাহ, সেখানে আমি ভালোবেসে কিছু উপহার দিয়েছি আমার বাচসাস পরিবারকে, সাংবাদিকদের, সেটা নিয়েও সে পোস্ট করেছে খুব বাজেভাবে, কেন আমি এত কিছু দিলাম। অ্যান্ড পরবর্তীতে যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে আমার কাছ থেকে একটা টাকা নেয়, তারপরে সেই পোস্টটা ডিলিট করে। এটাই হচ্ছে তার চক্র। এবং সে সেই কোরআন অবমাননার মামলার কারণেই কিন্তু আমাকে মিথ্যে মামলায় আমাকে আসামি করা হয় হাতিরঝিল থানায়। যেই আসামি মানে করার রিজনটা হচ্ছে ওই যে হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়ারকে মিথ্যে কোরআনের অবমাননার একটা মামলা, শিবির নেতা তার নাম কায়েস, তাকে দিয়ে আকাশ নিবিড় করাইছে। এই একটা কারণ। সে কায়েস হচ্ছে নিবিড়ের বন্ধু। এবং প্রত্যেকটা মামলা, আমি তো তখন স্টেবল ছিলাম না, প্রত্যেকটা মামলার হ্যান্ডেলিং আমার অ্যাডভোকেট কালকে ব্রিফিং দিবে ইনশাল্লাহ। আমার লয়ার যারা আছেন, যারা এতদিন ধরে আমার মামলাগুলো হ্যান্ডেল করছেন, তারা প্রত্যেকেই দেখেছেন যে আমি কতটা রিলায়েবল অ্যান্ড কতটা
মানে থাকে না যে আমার যেহেতু বড় ভাই নাই, কেউ নাই, বন্ধু বলেন, ভাই বলেন, আমি ওর ওপর অনেক বেশি মানে ভরসা করতাম, যে কোনো কিছু ওর ওপর ছেড়ে দিতাম। তো সেখানে আসি যে ও পরবর্তীতে যখন আমার সাথে মানে এই ধরনের বিহেভ করতো, আমি ওকে বুঝাইতাম যে দরকার নাই, কেন মানুষের সাথে লাগতে যাস, কেন তারকাদের সাথে লাগতে যাস, কেন একে নিয়ে ওকে নিয়ে হুটহাট পোস্ট করিস। আমার সমস্ত প্রমাণ কিন্তু ইতোমধ্যে আদালতে সাবমিশন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সো বিচার বিভাগ দেখবে, দেখার দায়িত্ব আমার না, কিন্তু আমার অডিয়েন্সের কাছে আমার ক্লিয়ার হওয়াটা অনেক বেশি জরুরি। আমার জীবনে আমার প্রথম স্বামী, যার নাম হচ্ছে জাবেদ আলী, এবং যে হচ্ছে আমার জারার আব্বু। আজ পর্যন্ত আমার জারার আব্বুকে নিয়ে আমি কখনোই একটা প্রশ্ন তুলি নাই। তার সাথে আমার বনাবনি হয় নাই, আমি সংসার করি নাই, কিন্তু এটা না যে তার সাথে আমার হামলা মামলা বা তার সাথে আমার কোনো ধরনের বাকবিতণ্ড বা তার কাছ থেকে তার সঙ্গে আমার দেনমোহর নেয়া, নো। তার সাথে আমার অলমোস্ট 20 লাখ টাকার দেনমোহর ছিল, একটা পয়সাও আমি নিই নাই। আমার সাথে বনাবনি হয় নাই, মিউচুয়ালি আমি ডিভোর্সে চলে গেছি। তারপর তো আমার যারা দুনিয়াতে আসলো, আমার যারাকে নিয়ে আমি স্ট্রাগল করছি। এর মধ্যে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল রুমি রহমান, যার সাথে আমি খুব ভালো ছিলাম, যাকে আমি আমার জারার পাপা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে চাই, এবং যারাও ফিল করে ওর পাপা একমাত্র রুমি রহমান। সমস্ত কিছু স্রষ্টার হাতে। আল্লাহ হয়তো চায়নি সেই সংসারটা আমি করি, আল্লাহ হয়তো চায়নি আমি, থাকে না, না হলে কেন 38 ডেজে আমার ছেলেটা পৃথিবী থেকে মানে আমার ছেলেটাকে, ফুটফুটে ছেলেটাকে 38 ডেজে রেখে বিদায় নেবে। চলে গেছেন। তার 2 বছর পরে আমি রাসেল মিয়াকে ভরসা করি, এতিম হয়ে এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে। এবং রাসেল মিয়া কি কি আমার সাথে করেছিল সেটার প্রমাণ সমস্ত কিছু আপনাদেরকে দেয়া হয়েছে, এবং আপনারা তখন দেখেছেন, আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। এবং তার থেকেও বড় কথা, এটা এখন আদালতে। আমি কিন্তু এখন রাসেল মিয়াকে নিয়েও কোনো কথা বলি না, বিকজ এটা আদালতে প্রক্রিয়াধীন। যে যে কাজ করবে তার সাজা সে ভোগ করবে দেশে প্রচলিত আইনে। তো যাই হোক, পরবর্তীতে সেই মিথ্যে মামলা দেওয়ার কারণে, এটা হচ্ছে রিভেঞ্জ। যেহেতু আকাশ নিবিড় আমার কাছের বন্ধু হয়ে সে শিবিরে একটা মামলা দিল হেলেনাকে দেখে নিবে, তখন কিন্তু আকাশ নিবিড় ওই শিবির নেতাকে দিয়ে মামলা করানোর পরে তারাই আবার টাকা খাইয়ে আমার উপর রিভেঞ্জ নিল, আমার নামে একটা মামলা দিয়ে দিল, অ্যান্ড সেটা মিথ্যা মামলা হিসেবে প্রমাণিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি সেখান থেকে এখন সেফ আছি, আমি জামিনে আছি। আচ্ছা, গেল। তো ওই মুহূর্ত তৎক্ষণিক, আমি জীবনে কোনো মামলার আসামি হই নাই, আমার ভেতরের মধ্যে আকাশ নিবিড় একটা ভয় ঢুকায় দেয়। তখন আমি কোথায় যাব? আমাকে বলে বাসায় থাকা যাবে না, বাসায় থাকবি না, এটা সাক্ষী অনেক আছে, অনেক অনেক, সমস্ত কিছু আদালতে সাবমিশন হচ্ছে। আমি জানি আমাকে অনেক গালাগালি দিবেন, অনেক ধিক্কার দিবেন, কিন্তু সত্যটা জানার অধিকার সবার আছে। সত্যটা আমার মনে হয় আপনাদের জানা উচিত। পরবর্তীতে দেখেন, এই আকাশ নিবিড়ই মানে বিশ্বাস পৃথিবীতে কাউকে করতে নাই। এই আকাশ নিবিড় ওই যে রিভেঞ্জটা আমার উপর নিল হেলেনা এবং রাসেল মিয়া, যেদিন ও কোরআন অবমাননার মামলা করলো, পরের দিনই রাসেল মিয়া জামিনে বেরিয়ে আসলো। বোঝাই যায় কেন। অ্যান্ড তারপরে কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হলো, এবং সেটা মিথ্যে আমি প্রমাণিত করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এবং পরবর্তীতে সত্য কখনো চাপা থাকে না। সে তখন আমাকে আতঙ্কিত করে দিল, আমাকে প্যানিক করে দিল, বাসায় থাকবি না, তুই অ্যারেস্ট হয়ে গেলে কি হবে, অ্যারেস্ট হলে জামিন হবে না, এই হবে না, সেই হবে না, প্যানিক করে ফেললো। অ্যান্ড দেন আমি তখন জাস্ট চিটাগং যাই, চিটাগং থেকে আমি দুবাই যাই, দুবাই থেকে আমি দেশে আসি। তখন আকাশ নিবিড় আমাকে বলে ওর বাসায় যাওয়ার জন্য, এবং আমি ওর বাসায় যেতে চাই না। তখন ওর বোন এবং ওর মা, ওর বাবা,
ওর সম্ভবত ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, এরা সবাই থাকে। এবং ওর বাসায় একটা সাবলেট দেয়া, যে সাবলেট যে মানে সাবলেট যাকে দিয়েছে তার সেকেন্ড ওয়াইফ, তার ফার্স্ট ওয়াইফ জানে না, শুনেছি যে সে বিয়ে করেছে, তার সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, সেই ঘরে একটা বাবুও আছে, মাশাল্লাহ, দেখেছি। তো তখন আমি বললাম যে তাহলে, ও বলতেছে যে তুই আমার এখানে আয়, তুই মা বোন ওদের সাথে থাকবি। তো ঠিক আছে, আমি ওর মা বোন এবং ওর মা না, ওর মা বাবা সামনের রুমে, ড্রয়িং রুমে, আমি ওর বোন এবং ভাগ্নি ভিতরের রুমে থাকি। দেখেন, আমি সত্যটা বলছি, কারণ আমার মতো মেয়ে আত্মহত্যা করতে গিয়েছি। আপনাদের কাছে এটা ফানি মনে হচ্ছে, আপনাদের কাছে এটা নাটক মনে হচ্ছে, কিন্তু বাস্তবতাটা আপনারা একটু বুঝবেন। আমার জায়গাটায় আপনি নিজেকে দাঁড় করিয়ে একটু বিবেচনা করবেন আমাকে কি পরিমাণে মানসিক আঘাত করা হচ্ছে বা হয়েছে। আমি বারবার বলছি, আমি পুরো জাতির কাছে ক্ষমা চাচ্ছি, পুরো জাতির কাছে, নারী জাতির কাছে, পুরুষ জাতির কাছে, সমাজের কাছে, সোসাইটির কাছে ক্ষমা চাচ্ছি। এবং বিশ্বাস করেন, আমি নিতে পারছি না এই যে ধিক্কারগুলা। আমি সবসময় সম্মান পেয়ে আসছি, সেই মেয়েটা এত ধিক্কার মানসিকভাবে কিভাবে নিবে? আমি সুইসাইডাল অ্যাটেম্পে আছি, আমি হসপিটালাইজ ছিলাম। ইভেন দো আমি কাল বাদে পরশু আবার হসপিটালাইজ হব। আমার অবস্থা খুব খারাপ। আমি এখনো যখন দেখি সে আমাকে নিয়ে নানান মিথ্যাচার চালাচ্ছে, তখন আমি মানসিকভাবে নিতে পারি না। আমার পেজটা ছিল না, আমার কাছ থেকে আমার ডিভাইস সরিয়ে ফেলা হয়েছে ডক্টরের অনুযায়ী। আচ্ছা, এর পরবর্তীতে আসি। আমি আমাকে খুব ভালো দাবি করছি তা না, আমার তকদিরে হয়তো আল্লাহ রেখেছেন দায়িত্বগুলো পালন করা, আমি সেটাই করছি। আমি জানতে পারি তিনি আমার সম্পর্কে এমন মিথ্যে ছড়াচ্ছেন, তিনি আমার মহল্লায় গিয়ে বলছেন আমার নামে 7টি 10টি মামলা, আমি 7টি 8টি বিয়ে করেছি। আমি যদি 7-8টি বিয়ে করি, আপনি যেহেতু বলেছেন আমার মানহানি করেছেন, পুরো পৃথিবীর কাছে আমাকে ছোট করেছেন, আপনি আকাশ নিবিড় প্রমাণ করতে হবে আপনাকে যে আমি আসলেই 7টি বিয়ে করেছি, এবং 7টির কাবিননামা আপনাকে নিয়ে আসতে হবে। আপনি নিজেকে একজন সাংবাদিক দাবি করে আমি যাদের শিষ্য, আমার গুরু সাংবাদিক এবং পুরো সাংবাদিক সমাজকে আপনি নষ্ট করছেন। প্রত্যেকে জানে আপনি টাকার জন্য সব করতে পারেন। আপনি টাকার জন্য আমার সাথে এটা করেছেন। যখনই আপনাকে আমি টাকা না দিয়েছি, তখনই আপনার সমস্যা। আপনি জীবনে গোল দেখেননি, আপনি গাইবান্ধার গ্রামের একটা মানুষ। আপনার বোন আমার বাচ্চাকে গালি দিচ্ছে, তাই বলে আমি আপনার ভাগ্নিকে গালি দিব? আমি সেই পরিবারের মেয়ে না। আপনি বলছেন আমার নাম সালমা আক্তার। এক্সকিউজ মি, আমার বাবা মা আকিকা করে আমার পুরো নাম রেখেছে সুমাইয়া আফরিন বর্ষা। আবারও বলছি, আকিকা করে আমার নাম রেখেছে সুমাইয়া আফরিন বর্ষা। এখন আসেন, আপনার মতো চৌকস একটা সাংবাদিক, রাইট? আপনি এত কিছু রেকর্ড রেখেছেন, এত কিছু করেছেন, এত কিছু এত কিছু এত কিছু। ভাই, আপনার যে গার্লফ্রেন্ড ছিল, যে গার্লফ্রেন্ড আমাকে বলেছে, আমার কাছেও রেকর্ড আছে, এটা আদালতে সাবমিশন হয়ে গেছে অলরেডি, পুরো পেনড্রাইভ জমা হয়ে গেছে। আপনি যে বলেছেন, প্রমাণ করতে হবে কিন্তু আদালতে আপনাকে আমি আপনার বউ। আমার তো মনে হয় না যে বাংলাদেশের মানুষ এতটা বোকা যে আপনি আমাকে বউ হিসেবে দাবি করছেন, সেখানে আপনার একটা পার্সেন্ট, একটা পিকচার্স নাই। আমি আপনার বাসায় গিয়েছি, আপনি আমাকে ট্র্যাপিং করে নিয়েছেন। কিভাবে ট্র্যাপটা? একদিকে আপনি মিথ্যে মামলাটা দিয়েছেন, আপনি জানেন যে এর বিপরীতে আমি একটা কাউন্টার মামলা খাবো, এবং আমাকে কাউন্টার মামলা দেওয়ার পরে আমাকে ঘর ছাড়া করছেন, যে আমি আমার ছেলে মেয়ে রেখে জীবনে রাতে বাসার বাইরে থাকি নাই, সেই আমাকে আপনি
আপনার বাসায় নিয়েছেন এবং সেখানে আপনার বোন এবং আপনার বোনের মেয়ের সাথে আমাকে সেখানে থাকতে দিয়েছেন, রাইট? এটার জন্য আপনি 10,000 টাকা পেমেন্টও নিয়েছেন, 10,000 টাকা, ঠিক আছে? কয়েকদিন আপনার বোন আমার বাসায় এসেছে, আমি একটা ভিডিওতে দেখলাম 2টা ড্রেস দেখাচ্ছে, আপনার বোন আমার বাসায় এসেছে, আমার সিসি ক্যামেরার ফুটেজ আছে, এবং আপনার বোন আসার পর আপনার বোন যে বেরিয়ে গেছে, আপনার বোন বেরিয়ে গেছে এবং আপনি ফর এ কাইন্ড ইনফরমেশন, আমার বাসার ভেতরে 360 ডিগ্রি একটা ক্যামেরা থাকে যেটা আমার জায়ানকে মেনটেন করার জন্য, আমার জায়ান কখন কি করছে সেটা আমি দেখি, সেই ক্যামেরাতেও আছে আপনার বোন ওই ড্রেস পরে ঘুরতেছে, যে ড্রেসটা আপনি দরজার পেছনে দেখাইছেন যে আমি নিয়ে রেখেছি, আমি নাকি ওগুলো পড়তাম, আপনি ওয়াশরুম দেখিয়েছেন, আপনি যেই পরিমাণের মানহানি আমাকে নিয়ে করছেন এর প্রত্যেকটা জবাব দুনিয়াতে তো আপনাকে দিতে হবে, আখিরাতে আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি এতটাই চালাক, এতটাই আপনি একটা মেয়ের সাথে 2 বছর লিভ টুগেদারে ছিলেন, সেই মেয়েটা আপনার ধর্ষণ মামলা করতে চেয়েছে, বিভিন্ন সাংবাদিকরা তার সাক্ষী, সেই মেয়েটা সাংবাদিকদের কাছে আপনাকে নিয়ে প্রচুর প্রচুর পরিমাণের মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, ভাইয়া সেভ করেন, ভাইয়া বাঁচান, আপনার বোন সেটাকে ম্যানেজ করছে। সেই মেয়েটাকে আজকে আপনি আপনার বাসায় নিয়েছেন, বলেছেন আপনি তাকে বিয়ে করবেন, সেই মেয়েটা যেন আমার পক্ষ হয়ে আদালতে না দাঁড়ায়। আমি কিন্তু এতদিন কথা বলি নাই, কারণ আপনি আমার ওই পর্যায়ে পড়েন না যে আমি আপনার সাথে দ্বন্দ্ব করতে যাব। আপনি আমার স্বামী না, আমার স্বামী স্টিল নাও রাসেল মিয়া, আমি তাকে ডিভোর্স দেই নাই, আমি রাসেল মিয়াকে অফিসিয়ালি ডিভোর্স দেই নাই, আমি আপনাকে বিয়ে করি নাই। আপনি যে মিথ্যাচারগুলো ছড়াচ্ছেন, যে ইউটিউবারদেরকে নিয়ে নিয়ে আমার ব্যাপারে দোকানদারকে গিয়ে বলছেন দেখেন 7টা 10টা মামলা, আপনাকে দেখাতে হবে আমার নামে কোথায় 7টা 10টা মামলা, আপনাকে প্রত্যেকটা সমস্ত কিছুর প্রমাণ দিতে হবে। এবং মিস্টার মাহমুদ সানি ওরফে মিউজিক কম্পোজার অ্যান্ড মিউজিক ডিরেক্টর, বাংলাদেশের সবাই জানে যে মাহমুদ সানি আপনি আমার অনেক কাছের ছিলেন, আপনার স্ক্রিনশটটাও রেডি, পেজটা যেহেতু আসছে আপলোড হবে, আমি চাচ্ছিলাম না। আপনি যেটা মেসেজ দিয়েছিলেন, হ্যালো বর্ষা, দিস ইটস মি মাহমুদ সানি ভাইয়া, কল দাও, ভুলে গেছেন? ভুলে গেছেন? আমি ভুলি নাই। আমার 2টো নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপ করেছিলেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, প্রত্যেকটা অপরাধের একটা করে ছোট্ট ছোট্ট ক্লু রেখে দেয়। আপনি যে ভয়েসটা কাটিং কাটিং করে করে সবাইকে শোনাচ্ছেন এবং ভাইরাল করেছেন আমার এবং আমার ভাই, আমার বাবার সমতুল্য ডিএ তায়েবের, সেটা আপনি মেক করেছেন, এটা আমি চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ করব। কিভাবে করব জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। মিস্টার মাহমুদ সানি, আপনি ভুলে যাবেন না আমার স্বামী রুমি রহমান বাংলাদেশের একজন লেজেন্ড ছিলেন, সে একজন মিউজিক কম্পোজার ছিলেন, আমার বাসায় সাউন্ড কার্ড থেকে শুরু করে এভরিথিং এখনো আছে, আমি নিজেও একটা গানের মানুষ। আমি আপনাকে অসম্মান করতে চাই নাই, কিন্তু আপনি যেটা করেছেন আমার ভাই এবং আমার মাঝখানে ফাটল ধরাতে, কাজটা একদম ঠিক করেননি। এবং আকাশ নিবিড়, আপনি তো অনেক চৌকস একজন সাংবাদিক, চৌকস একজন সাংবাদিক, আপনার সাথে আমার বিয়ে হইল বাসর ঘরে 90-র দশকের বর্ষার, আর কি বললেন, আকাশ নিবিড়ের বিয়ে ছবি, সেই বাসর ঘরে আমি কই? ক্লেম করছেন যে কি ক্লেম করেছেন, ছবি সব আমার আইফোনে। তাহলে আজকে যে আপনার গার্লফ্রেন্ড পাশে থেকে আপনার বোন অ্যানি যা যা শিখিয়ে দিয়েছে তা তা বলেছে, আপনার গার্লফ্রেন্ড যে বলল বিয়ের দিন তো আমি দেখছি আপনারা মালা পরাইতেছেন, তাহলে কেন ছবি তুললেন না আপনারা? আপনারা কি জাতিকে এত বোকা ভাবছেন?
যদি আমি আপনাকে বিয়ে করি, আপনি কি জানেন যে বাংলাদেশে নিকানামা বা রেজিস্ট্রি বুক থেকে কখনোই সেটা গায়েব করা যায় না, যত বড় পাওয়ারফুল হোক। আমি ভাই মধ্যবিত্ত, আমি আমার অসুস্থ বাবা, আমি আমার জায়ান, আমি আমার জারা, আমি আমার মা বাবাকে নিয়ে বেঁচে আছি। আপনার কথাগুলো যে বলছেন, আপনি আমাকে বলেছিলেন রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার বাবা একজন কবিরাজ, এটার জন্য আপনি একটা মামলা খাবেন। কেন খাবেন? আপনি আপনার বাসায় নিয়ে আমাকে ঝাড়ফু করাইছেন, 5,000 টাকা হাদিয়া নিছেন। আপনার বাবা যদি কবিরাজ হয়ে থাকে সেটার প্রমাণ দিতে হবে, এবং সে যে একটা ভুয়া কবিরাজ সেটাও আমি প্রমাণ করে ছাড়ব। এবং সে যদি আসলেই ব্ল্যাক ম্যাজিক ছুটাইতে পারে, এটা আপনার কথা, আমার না, আমার না। আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন আমার বাবা ব্ল্যাক ম্যাজিক ছুটায়, আমার বাবা ব্ল্যাক ম্যাজিক করে। ইভেন তো আপনি আমাকে অনেকদিন বলছেন যে বর্ষা আমার বাবার একটা প্রমোশন করে দে। আমি বলছি কেন, এগুলো তো ঠিক না, আমি কবিরাজি টবিরাজি এগুলোতে বিশ্বাস করি না। আপনি জোর করে আপনার বাবাকে দিয়ে আমাকে ঝাড়ফু করাইছেন, জোর করে বাদি দিলাম, ঝাড়ফু করাইছেন, 5,000 টাকা হাদিয়া নিছেন। কোন লেভেলের ফ্রড আপনারা? এখন সেগুলো মিলাচ্ছি। আপনি এত কিছু বোঝেন, এত কিছু করেন, এত ভিউ বাণিজ্য করছেন, আপনি বিয়ের দিন একটা ছবি তুললেন না আকাশ নিবিড়? আপনার বোনের ফোন, আপনার মায়ের ফোন, আপনার ভাইয়ের ফোন, আপনি যে বাসায় সাবলেট দিছেন, দ্বিতীয় বউ, তার প্রথম বউয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, প্রথম বউ, দ্বিতীয় বউ, বাচ্চা সহ যে স্টেটমেন্ট দিয়েছে, মিথ্যে স্টেটমেন্ট। ইভেন তো আপনার বাসার যারা আছে, এতগুলো মানুষের ফোন থাকতে কেন আমার ফোন দিয়েই ছবি? প্রশ্নের উত্তর আপনারা দিবেন যে একজন এরকম লেভেলের সাংবাদিক, যে নিজেকে মানে খুব ডিয়ারিং সাংবাদিক হিসেবে দাবি করে, তার কাছে বিয়ের একটা ছবি নাই। আপনি সিগনেচার করছেন সেই ছবি দিয়ে, আপনি বিয়ে প্রমাণ করতে চান, আমার ছবি কোথায়? পাবলিক এত বোকা না। আমি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পছন্দ করি। আমার অপরাধ, আমি পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছি। আমার অপরাধ আমি স্বীকার করে নিয়েছি। আত্মহত্যার মতো মহাপাপ আমি করতে গিয়েছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে সেই জায়গায় আপনি নিয়ে গেছেন। আজকেও শুনেছি আপনি আমার ছোট্ট যারা মেয়েটাকে নিয়ে কমেন্টস করছেন। সন্তান আমার গর্ভে আমি ধারণ করছি, আপনি বা আপনার বোন বা আপনার পরিবার কেউ রাইটস রাখে না আমার সন্তানকে নিয়ে কথা বলার, কেউ না। এবং আপনারা কোন পরিবার থেকে উঠে এসেছেন সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ভাঙা গাড়ি নিয়ে চলি, আমি ভাঙা গাড়ি নিয়ে চলি, খুব প্রাউডলি বলি। কেন বলি? কারণ আমার কোনো সমস্যা নাই। আমি গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে তো গাড়ি ভাঙবেই। পরবর্তীতে আমি গাড়ি ঠিক করতে পারি নাই। যার বাবা সিসিউতে থাকে, প্রতিদিন হাজার হাজার টাকা বিল দিতে হয়, সে নিশ্চয়ই গাড়ি নিয়ে তকমা করে বেড়াবে না। তার দিন শেষে চিন্তা করতে হবে তার ছেলে আছে, তার মেয়ে আছে। আমার ছেলের জন্য আমার টেনশন হয় না, বিকজ আমার ছেলের খরচটা তার ফুপু দিয়ে দেয়, রাইট? সো আমার ছেলে নিয়ে আমার টেনশন হয় না। আমার মেয়ে আছে, আমার বাবা আছে, আমার পুরো ফ্যামিলি আছে, সমস্ত কিছু আমার মেনটেন করতে হয়। এই যে মিথ্যাচার, একের পর এক মিথ্যাচার, একের পর এক মিথ্যাচার। সেই দিন আমি চলে যেতাম দেশের বাইরে, আমি প্রস্তুতি নিয়েছিলাম। আমার বাসায় ডিবিএন আসে, ডিজিটাল খবর আসে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন হঠাৎ করে একজনের কল, ইন্টারন্যাশনালি বাইরের। তো আমি খুব অবাক হই। পরে আমাকে বলে যে তোমার নাম্বারটা দিচ্ছে রাসেল মিয়া, অ্যান্ড ওইটাও কিন্তু আমি রেকর্ড করে, ওই যখন ওরা ছিল ওরা রেকর্ড করে রাখছে। তো আমি সবকিছু প্যাক, আমি বেরোবো, আমি ফ্লাই করব। ঠিক তাৎক্ষণিক আমার মেয়ে ফোন করে চিৎকার করে কান্না। কি হয়েছে আম্মু? দেখছো আকাশ নিবিড় কি বলতেছে? কি বলে মা? আকাশ নিবিড়ের বোন আমাকে হিজড়া বলতেছে। কি বলতেছে?
তখন আমার মনে হয়েছে আকাশটা আমার মাথার উপর। আমি কি করলাম? আমার সন্তান চিৎকার করে কান্না করতেছে, আমার মেয়ে, সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, সবাই আমাকে অসম্মান করছে যে আমি সবার সম্মান নিয়ে সারা জীবন চলেছি। আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সেই চিন্তা আমি সুইসাইড করতে গিয়েছি, যেই সুইসাইডটাও আপনাদের কাছে নাটক মনে হয়েছে। আসলে আমি আমাকে জাহির করতে আসি নাই, শুধু এইটুকু বলবো, আপনারা যারা এই মিথ্যাচারগুলোকে প্রকাশ করছেন, আপনাদের কাছে কি আমার 7টা বিয়ের নিকানামা আছে, 7টা বিয়ের প্রমাণ আছে? আমাকে আজকে বলা হয়েছে আমি 7টা মামলার আসামি। তাকে অবশ্যই জাহির করতে হবে আমি কোথায় 7 মামলার আসামি। না হলে সে 499 এবং 500 ধারার মানহানির মামলা খাবে, এবং সাইবার ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনের 23 এবং 24 ধারার মামলা ইতোমধ্যে তদন্তে। এবং তারই সাথে পুরো জাতির কাছে তাকে প্রমাণ করতে হবে আমি তার বউ। যদি নিকানামা দিয়ে প্রমাণ করতে না পারে, তাহলে তার জন্য অনেক বড় ভয়ঙ্কর কিছু অবশ্যই। সে আমার মতো নারীকে আত্মহত্যা করতে বাধ্য করছে, এটাও কিন্তু প্রচলিত আইনের একটা ধারার মামলা। আপনার তো এডুকেশনাল কোয়ালিফিকেশনই নাই, আপনি কিভাবে সাংবাদিক হলেন? আপনি বড় বড় সাংবাদিকদের রেফারেন্স দেন, আপনি তায়েব ভাইকে হুমকি দেন, তায়েব ভাইয়ের জন্য তায়েব ভাইয়ের ক্ষতি করতে চান, আপনি চিত্রনায়িকা ববির ক্ষতি করতে চান। আমি বাধা দেই, আমার কাছে সেই প্রমাণ সব আছে। আমি বাধা দেই, আমি বর্ষা বাধা দেই, খবরদার কারো ক্ষতি করবি না। আপনি বাংলাদেশের বড় বড় তারকাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেন সব সময়। সর্বশেষ কি করলেন? মুন্না খানের সাথে কাজ কেন করলাম? কেন করব না? আমি তো আপনার ঘরের বউ না ভাই? আসেন তারপর যে পরবর্তীতে আপনি মুন্না খানের কাছে যেদিন ঘটনা 5,000 টাকা চাইলেন, কেন? আপনি কি চাঁদাবাজ? সাংবাদিকরা তো কখনো চাঁদাবাজ হয় না। আপনি কি চাঁদাবাজ? আপনার কেন মুন্না খানের কাছে টাকা চাইতে হবে? আবার আমাকে আপনি বলছেন যে মুন্না খানকে বল আমাকে টাকা দিতে। সমস্ত প্রমাণ আমি ফেসবুকে দিব না, আমি দিব আদালতে। আমি দিয়েছি। আমি অসুস্থ শরীর নিয়ে চিৎকার করে আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং চিৎকার করে দুমড়ে কেঁদেছি। আজকে পুরো পৃথিবী আমাকে ধিক্কার দিচ্ছে। আমি পৃথিবী থেকে যদি চলে যাই কারো কিচ্ছু হবে না। আই ক্যান ফিল নাও। ক্ষতি হলে আমার জারামনির হবে, ক্ষতি হলে আমার জায়ানের হবে, ক্ষতি হলে আমার অসুস্থ বাবার হবে। আপনি বলেছেন আমার বাবা সবজি ব্যবসায়ী, আপনাকে প্রমাণ করতে হবে বর্ষা চৌধুরীর বাবা সবজি ব্যবসায়ী। একের পর এক মিথ্যাচার। আপনাকে প্রমাণ করতে হবে আমি কার 7 লক্ষ টাকা মেরে খাইছি। একজন অ্যারেঞ্জার, সেই তারকারা এখনো আছে, সেই তারকাদের কাছে এখনো সেই পেমেন্টগুলো আছে, অ্যাডভান্সগুলো আছে। একজনের কাছে 50, একজনের কাছে 2 লাখ। যেই তারকারা ভিডিও বাইট দিয়েছে এবং অ্যারেঞ্জার মেলা অ্যারেঞ্জ করতে পারেনি বলে সেই মেলাটি হয়নি। তারকা তো ঠিকই তার স্কেডিউল রেখে দিয়েছিল। আমি 3টি লাইভ করেছি, সেখানে আপনি এখন তার সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে গিয়ে যদি মামলা করেন, সেই মামলা টিকবে আপনার মনে হয়? তারকারা সবাই আছে, পেমেন্টের ট্রানজেকশন এবং পেমেন্ট দেওয়ার সমস্ত প্রমাণ আছে। আমি সুস্থ মস্তিষ্কের সুন্দরভাবে আপনাকে বলছি, আপনি আপনার ভাগ্নিকে নিয়ে, আপনার বোনকে নিয়ে আত্মহত্যার সেই নাটক করছেন।
আমি সেদিন নাটক করি নাই। উপরে একজন আল্লাহ আছেন, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী, পুরো জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি। ওই একটা ভুল আমি যদি করে ফেলতাম, আজ অনেক দিন হয়ে যেত, কারো কিচ্ছু হতো না, হতো আমার সন্তানদের। ভুল আমি করেছি। আমাকে মানসিকভাবে ট্রমাটাইজ করে দিয়েছেন। 95% সুইসাইডাল অ্যাটেম্পে এখনো আমি আছি। কোন ক্ষতি করেছি আমি আপনার? সামান্য কিছু টাকা? আপনি বাঁচার জন্য সেই মহিলাকে আপনার বাসায় নিয়েছেন। আপনার বাসায় গিয়ে আজকে সেই মহিলা পাশে থেকে আপনার বোন শিখিয়ে দিচ্ছে এবং আপনারা সেগুলোকে বলছেন, অথচ সেই মহিলার গর্ভে আপনার সন্তান ছিল। এটা সাংবাদিক মহল সবাই জানে, বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরা সবাই জানে। আপনি সাংবাদিকদের কাতারে পড়েন না, এতে করে আমার সাংবাদিক ভাইদেরকে অপমান করা হবে। আপনি একজন হলুদ সাংবাদিক। আপনি কোন পত্রিকায় আছেন, কোন জাতীয় টেলিভিশনে আছেন বা জাতীয় পত্রিকায় আছেন জানাবেন আমাকে। নিজেকে সাংবাদিক দাবি করেন। আমি বলতে পারি, আমি নির্বাচন কমিশন থেকে সংবাদ প্রচার করেছি, নির্বাচন কমিশন থেকে, জাতীয় নির্বাচন কমিশন থেকে আমি জার্নালিজম করেছি, আমি পার্লামেন্ট বিট করেছি, আমি ইলেকশন বিট করেছি, আমি বিভিন্ন পত্রিকার সিটি এডিটর ছিলাম। ডু ইউ নো সিটি এডিটর? আপনার মিথ্যাচার, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাকে হেয় প্রতিপন্ন করা। এবং আরো দুঃখ লাগে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার বোনেরা একটাবারও চিন্তা করলো না, একটাবারও আপনাদের মানসিকতা কাজে লাগছে না যে আসলে কি বর্ষা আপু এমন? একটাবার আপনাদের মাথায় কাজ করছে না যে এই লোকটা যে বউ 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 করতেছে, এই লোকটা যদি বউই হতো, এই লোকটার কাছে এত কিছু, এই লোকটা একটা ছবি তুললো না, এই লোকটা নিকানামা নিল না, পুরো আদালত প্রাঙ্গণ সে হচ্ছে ছবি টানাইছে, এটাও কিন্তু বড় মানহানি। যদি আপনি প্রমাণ না করতে পারেন আমি আপনার বউ, এবং এমনও না আপনি কাজে নিয়ে আসবেন, কাউকে বলবেন, কোনো কাজে এসে বলবে হ্যাঁ আমি বিয়ে পড়াইছি, ওই কাজে কেউ প্রশ্নের উত্তর দিতে হবে। কোথায় বিয়ে পড়াইছেন, সিগনেচার কই, রেজিস্ট্রি বুক কই, এবং সেই সিগনেচার পিবিআই তদন্তে যাবে। আমি সত্যের সাথে বেঁচে থাকা মেয়ে, আমি মিথ্যের কাছে হার মানি না। আমি আপনাকে বিয়ে করি নাই, আমি আমার এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নিব, আমি এই প্রফেশনে থাকবো না। আমি যখন এই প্রফেশনে ছিলাম না তখনও আমি বর্ষা ছিলাম, আমি হয়তো অন্য কোনো প্রফেশনে কনভার্ট হয়ে যাব, কিন্তু এই যে মিথ্যে হয়রানি, হেনস্তা, মানহানি যা যা আপনি করছেন, এগুলোর প্রত্যেকটার উত্তর একটা 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 করে আপনাকে দিতে হবে। আপনি সেই নারীকে আপনার বাসায় নিয়ে রেখেছেন, যেই নারী আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চেয়েছিল, অনেকবার অনেকের হাতে পায়ে ধরেছে। সেই নারীকে আপনি আপনার বাসায় নিয়ে রেখেছেন, আপনার বোন পাশে থেকে শিখিয়ে দিচ্ছে এবং সেই মেয়ে কথা বলছে, সেই মেয়েকে আপনি প্রলোভন দেখাচ্ছেন তাকে বিয়ে করবেন। করেন, ভালো থাকেন, ক্ষতি করতে আইসেন না। কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। সৃষ্টিকর্তা একজন আছেন। আমি রাসেল মিয়া আমার সাথে অন্যায় করেছে, আমি তাকে মামলা দিয়েছি, সে জেল খেটেছে, জেল থেকে বেরিয়েছে, সে তার মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি, রাইট? এবং রাসেল মিয়া সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয় নাই, আপনি মিথ্যে ছড়াচ্ছেন।
আপনাকে প্রমাণ করতে হবে রাসেল মিয়ার সাথে আমার ডিভোর্স হয়েছে। ইয়েস, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি ভয়েস রেকর্ড শুনাইলে হবে না। কাউকে তালাক দিতে হলে সে তালাক নামা থাকে, সেটা আপনাকে নিয়ে আসতে হবে। চ্যালেঞ্জ টু ইউ। আপনি শুধু বলেই যাচ্ছেন। আমি এতদিন ধরে শুনেছি আর অসুস্থ হয়েছি, কারণ যে মানুষটাকে এত বিশ্বাস করে নিজে থেকে আপনি আসলেন, 4টা মাস আমারটা খাইলেন, আমারটা পড়লেন, আমার টাকায় চললেন, চাকরি নাই, চাকরিটাও হইলো আমার শেয়ারে, সেই নিউজ আমি শেয়ার করার পরে ভিউ হওয়ার পরে আপনার চাকরি হইল, সেই পত্রিকার উপদেষ্টা করলেন আমারে, তারপরে আপনার চাকরি হইলো, আমার ভাই ডিএ তাইবরে উপদেষ্টা করলেন, তারপরে চাকরি হইলো। এখন আপনি আমারেও ব্ল্যাকমেল তো করে যাচ্ছেন, আমার ভাই ডিএ তাইবরেও ছাড়তেছেন না। এই যে চক্রান্ত, এই যে চক্র, এখন হয়তো আপনি রাসেল মিয়ার সাথে মিলে যাবেন। রাসেল মিয়ারও হয়তো এখন ক্ষোভ হবে, হ্যাঁ বর্ষা আমাকে হেনস্তা করছে, আমাকে জেল খাটাইছে, আমাকে এই করছে, আমি দেখে নিব, এখন আমি আকাশ নিবিড় তোমার সাথে আছি, তুমি যাও, তোমাকে ফাইন্যান্সিয়াল হেল্প করবো। হেলেনা জাহাঙ্গীরও বলবে হ্যাঁ তোকে ফাইন্যান্সিয়াল হেল্প করবো। আপনার কাছে পকেটে তো 5 টাকাও নাই, স্যালারির টাকা ছাড়া। 30,000 টাকা মাসে বেতন পান। বোনের কাছ থেকে, মানে আমার ভাইয়ের সাথে, ফর এ কাইন্ড ইনফরমেশন, আমার 2টো ভাই, মেজোটা হচ্ছে জব করছে, এমবিএতে ভর্তি হয়েছে, আর ছোটটা ইন্টার 2nd ইয়ারে। আমার বাবাটা সিক। তো আমার ভাইদের সাথে কখনো আমার এরকম সম্পর্ক না, আমি জানি না আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক কিনা, সরি টু সে, আমার নাই আর কি, যে ভাই তুই আমার এই কাজটা করে দে, এর বিনিময়ে আমি তোকে একটা মাছ খাওয়াবো অথবা তোকে 500-1000 টাকা দিব। যেই ভাই বোনের সাথে এরকম ডিলিংস থাকে, সেই বোন আমার বিরুদ্ধে বলার জন্য 5,000 টাকা ভাইয়ের কাছ থেকে খেয়ে বলতে পারে, স্টেটমেন্ট দিতে পারে কি না? আপনারা আমাকে মানসিকভাবে ট্রমাটাইজ করে ফেলেছেন। মুন্না খান শুধুই মাত্র আমার কো-আর্টিস্ট, যার সাথে আমি কাজ করেছি। মুন্না খান শুধুই আমার একজন ভালো বন্ধু, যার সঙ্গে আমার বন্ধুত্ব। ডিএ তাইব আমার সম্মান, আমার শ্রদ্ধার, এবং আমার একটা হয় না, আমি পৃথিবীতে কারো কথা শুনি না শুধু আমার ভাই ডিএ তাইব ছাড়া। সেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভয়েসটা করা, এটার চ্যালেঞ্জ আমি আমার ভাইকে দিয়েছি, এবং এটা আমি প্রমাণ করে ছাড়ব, অবশ্যই প্রমাণ করে ছাড়ব। এবং আমার ভাই জানেন তার বোন কি। আপনি বলেছেন ডিএ তাইবকে খেয়ে দিবেন, মনে আছে আপনার? আপনার সব স্ক্রিনশট আছে, আমার নাই। আমি তো আপনার মতো লেম না যে আমি পেজে পোস্ট করব, আপনার ভিউ বাণিজ্য বাড়ায় দিব। 12,000 লাইক থেকে 35,000 লাইক হয়ে গেছে, রিচ হচ্ছে লক্ষ লক্ষ, ডলার ঢুকতেছে আপনার পেজে। আমি তো সেই মেয়ে না, আমি সেটা করব না। আমি যেটা করব, আমার সমস্ত প্রমাণ আমি আদালতে দিচ্ছি। আমার সমস্ত প্রমাণ আজ আমি আদালতে দিয়ে এসেছি। আমি কোনো মানুষের কাছে প্রমাণ দিব না রিচের জন্য, ভিউ বাণিজ্যের জন্য, যা আপনি করছেন। আর আমার ইউটিউবার কিছু ভাইদের বলবো, প্লিজ আমাকে বাঁচতে দেন। আপনাদের এই ভিউ বাণিজ্য থেকে আমাকে রক্ষা করেন। আমি কাজ করে বেঁচে থাকতে চাই, কোনো ভিউ বাণিজ্যের খোরাক হতে না। আমি ভুল করেছি, সেটার জন্য জাতির কাছে, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু দয়া করে আপনারা আমাকে বাঁচতে দেন। মানুষ মাত্র ভুল করে, জীবনে আপনিও হয়তো একটা হলেও ভুল করেছেন। আমার ভুল হচ্ছে আমি মানুষকে বিশ্বাস করেছি। আমার ভুল হচ্ছে আমার একজন গার্ডিয়ান নাই। আমার ভুল হচ্ছে আমার বাবাটা অসুস্থ। আজকে আমার বাবা সুস্থ থাকলে তার মেয়েকে কেউ হেনস্তা করছে, কখনোই সে হতে দিত না। এটা আমার তকদির।
এটা আমার তকদির, মেনে নিয়েছি। আমি আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আমার মানসিক অবস্থা অনেক খারাপ। সেদিন আমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়ে, আমার পরিবার ছাড়া এটার ভুক্তভোগী কেউ হইতো না। প্লিজ আপনারা ভিউ বাণিজ্য বন্ধ করেন। সমস্ত ইনফ্লুয়েন্সার, সমস্ত ব্লগার, এই সোসাইটির যারা আছেন, হ্যাঁ আমি দোষী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি খারাপ, মাফ করে দেন। আই ফিল গিলটি, আমাকে মাফ করে দেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার বাচ্চাগুলোকে নিয়ে আমাকে বাঁচতে দেন। কোনো মিথ্যে নিউজকে ছড়াবেন না, ভাইরাল করবেন না। আমার 7টি বিয়ে হয়নি। রাসেল মিয়াকে আমি এখনো ডিভোর্স দেইনি। আবারও বলছি, রাসেল মিয়াকে আমি এখনো ডিভোর্স দেইনি। একপাক্ষিক কথা শুনবেন না। আমার প্রত্যেকটা ব্র্যান্ড ওনারের কাছে আমার হাত জোর করে আকুল আবেদন, আমাকে বাঁচতে দেন। আমার ইনফ্লুয়েন্সার সোসাইটির কাছে আমার আকুল আবেদন, আপনারা বর্ষাকে ভালোবেসেছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি চক্রান্তের শিকার। আমার পাশে থেকে সবাই সরে গেছে, কিন্তু আমি বিলিভ করি আমার সঙ্গে আমার আল্লাহ আছে। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটার জন্য সাজা প্রচলিত আইন অনুযায়ী আমার হবে, কিন্তু যদি আমি অন্যায় না করে থাকি, কেউ যদি আমাকে দোষী করে, তার শাস্তি এই দুনিয়ায় এবং পরকালে দিতে হবে। আমি প্রচন্ড মানসিক ট্রমাতে। আপনারা মিথ্যেকে ছড়াবেন না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা মিথ্যেকে ছড়ায়েন না। আমাকে বাঁচতে দেন। আমার বাচ্চাগুলোকে নিয়ে আমাকে বাঁচতে দেন। বয়কট করেছেন, খুশি তো আমার বোনেরা। আমি আসলাম না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমাকে ধিক্কার দিয়েন না, মিথ্যে ছড়ায়েন না। আসলাম না আমি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মিথ্যে ছড়ায়েন না। আমাকে কাজ করে খেতে দেন, আমার বাচ্চাগুলো নিয়ে বাঁচতে দেন। আমি আবারও বলছি, আমি রাসেল মিয়াকে ডিভোর্স দেই নাই, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই। আমার জীবনে সে বলছে 7টি 8টি বিয়ে, না, আমি আমার লাইফের 2টি বিয়ে, তাও রুমি মরে না গেলে, রুমি যদি পৃথিবীতে থাকতো আমার জীবনটা এমন হতো না। এটাই আমার তকদির। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। আমি বিশ্বাস করছি আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনারা আর কোনো চক্রান্ত করেন না, আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচতে দেন, এটুকুই বলবো। কারো কোনো কমেন্টস থাকলে আমি একটু পড়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। অ্যান্ড আবারও বলছি, আমরা সবাই ভুলের ঊর্ধ্বে কেউ নই। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মিথ্যে কে আর ছড়াবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি, ক্ষমা করে দেন।